হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ডস। তো আমরা আগের ক্লাসে ইকোনমিক্সের ফার্স্ট পার্ট করেছিলাম, যেখানে আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ওর সেকেন্ড পার্ট, আশা করি আজকে আমরা এই চ্যাপ্টারটা ভালো মতো করে শেষ করে দিব। তো চলো স্টার্ট করি। এবার দেখো, আমরা আজকে ইকোনমিক্সের অর্থনৈতিক তথ্যকে আমরা অ্যাকচুয়ালি আজকে দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো কালানুসারী তথ্য এবং আরেকটাকে বলবো একই সময়ের তথ্য। কালানুসারী তথ্য আর একই সময়ের তথ্য, কালানুসারী তথ্যকে আমরা ইংলিশে বলবো টাইম সিরিজ ডেটা এবং একই সময়ের তথ্যকে আমরা বলবো ক্রস সেকশন ডেটা। এবার এই দুটোর মানে কি, এই দুটোর মানে আজকে আমরা বুঝি ভালো মতো করে। দেখো, যখন আমরা কালানুসারী তথ্য বা কালানুসারী তথ্যের কথা বলবো, টাইম সিরিজ ডেটার কথা বলবো, এখানে আমরা যখন আমরা টাইম সিরিজ ডেটার কথা বলবো, এখানে আমরা কয়েকটা বছরের, কয়েকটা মাসের, কয়েকটা বিভিন্ন আলাদা আলাদা কালের সময়ের তথ্য নিব, আর তারপর সময়কাল অনুযায়ী তথ্যগুলোকে আমরা সাজিয়ে সেটাকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাকে বললাম যে 2020 থেকে এখন অবধি, 2020 থেকে এখন 25 অবধি আমাদের দেশের যে কী বলে জনসংখ্যা কেমন আছে। 2020-এ লেট সাপোজ আমাদের দেশে জনসংখ্যা ছিল, 2020-এ লেট সাপোজ আমাদের দেশের জনসংখ্যা ছিল 130 কোটি। তারপরে 2021-এ সেটা হয়ে গেল লেট সাপোজ 135 কোটি। এরকম করে আমরা পর করে আজকে 2025-এ আমাদের দেশের জনসংখ্যা লেট সাপোজ 140 কোটি। তো এরকম করে আমরা পরপর বিভিন্ন আলাদা আলাদা কালের ডেটাগুলোকে যখন এক জায়গায় সময় অনুসারে সাজাবো, তখন আমরা এই ডেটাকে বলবো কালানুসারী তথ্য বা টাইম সিরিজ ডেটা। অবশ্যই এখানে সময় বলাটা খুব দরকার, কারণ কীভাবে আমরা সাজাচ্ছি ডেটাকে। বা আমি তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলে ব্যাপারটা এমন হলো যে ভাবো যে আমার কি বলে এখান থেকে শুরু করে এই যে এটা আমার পুরো বছর সময়কাল। এবার এপ্রিল মাস, মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এমন করে পুরো বছরটা কাটলো। এবার এপ্রিল মাসে কতটা সেল হয়েছে, তারপরে মে মাসে কতটা সেল হয়েছে, এভাবে করে যখন পরপর করে আমি আবার মার্চ মাস অবধি গোটা বছর যাব, মার্চ মাসে কত টাকা সেল হয়েছে, এভাবে করে পুরো বছরটা বা কতটা উৎপাদন হয়েছে, এভাবে করে যখন আমরা প্রতি মাসে বা প্রতিটা আলাদা আলাদা কালের ডেটাকে এক জায়গায় সাজিয়ে নিই, তারপর আমরা ওটাকে নিয়ে আলোচনা করব, তাকে আমরা কালানুসারী তথ্য বা টাইম সিরিজ ডেটা বলবো। বুঝতে পারলাম? এর মধ্যে কি হলো, এর মধ্যে আমরা আলাদা আলাদা সময়ের তথ্যকে এক জায়গায় সময় অনুসারে সাজিয়ে নিই, তারপর সেটাকে নিয়ে আলোচনা করি। তো কালানুসারী তথ্য কি বলতে এক লাইনে বোঝায়, যেখানে আমরা বিভিন্ন আলাদা আলাদা সময়ের তথ্যকে এক জায়গায় নিয়ে এসে সময় অনুসারে সাজিয়ে তাকে নিয়ে আলোচনা করি, তাকে আমরা কালানুসারী তথ্য বা টাইম সিরিজ ডেটা বলতে পারি। আর একই সময়ের তথ্য বা ক্রস সেকশন ডেটা কি জিনিস? ক্রস সেকশন ডেটা হচ্ছে এখন কি তথ্য আছে। আমি যদি এখন জিজ্ঞেস করি যে এখন কতটা উৎপাদন, এখন কতটা সেল, সেম যেটা আমরা ফ্লো আর স্টকের মধ্যে, তো ফ্লো তো ছিল প্রবাহ, তাই না? কিন্তু এখানে টাইম সিরিজ যেটা আমার স্টক কি ছিল, এখন কত আছে সেম। এখন যখন আমি একই সময় এখনকার তথ্য যদি আমি বের করবি, যে আমি আমার প্রোডাকশনের দোকানে গিয়ে জিজ্ঞেস করবো যে এখন কতটা প্রোডাকশন হয়েছে, সেটা যখন জানবো সেটা হচ্ছে একই সময়ের তথ্য। আর কালানুসারী তথ্য হচ্ছে আলাদা আলাদা কালের সময়কালকে আমরা এক জায়গায় গুছিয়ে যখন সেটা আলোচনা করলাম। একই সময় তথ্য এখন কি আছে, যেমন আমরা আগের ক্লাসের মধ্যে বুঝতে পারছিলাম ওই স্টক আর ফ্লোর মধ্যে, সেমভাবে এখানেও কি বুঝতে পারলাম। তো ফ্লো তো আলাদা ছিল অবশ্যই, টাইম সিরিজ ডেটা অবশ্যই অনেকটা আলাদা, কিন্তু তুমি একটু স্টকের সময়টা মিলাতে পারবে যে এখন কি তথ্য অ্যাভেলেবেল আছে, এখন কি তথ্য আছে। আমি যখন এখন তথ্য জানতে চাই সেটা কি আছে, সেটাই হয়েছে আমার এখন ক্রস সেকশন ডেটা বা একই সময়ের তথ্য। তো আশা করি আমি কালানুসারী তথ্য এবং একই সময়ের তথ্য তোমাকে বুঝতে পারলাম। কালানুসারী আলাদা আলাদা সময়কে ডিভাইড করে, আর একই সময় এখন কি তথ্য অ্যাভেলেবেল আছে বা এখন কি তথ্য আছে, সেটাকে একই সময়ের তথ্য বা ক্রস সেকশন ডেটা আমরা বলতে পারি। তো এখন দেখো, আমরা ভোগব্যয়, সঞ্চয় আর বিনিয়োগ নিয়ে আলোচনা করব। এবার ভোগব্যয়, সঞ্চয় আর বিনিয়োগ কি, বা কনজামশন, এক্সপেন্ডিচার, সেভিংস, ইনভেস্টমেন্ট কি, সেটাকে নিয়ে আমরা এখন আলোচনা করব। তো সবার আগে ভোগব্যয় কী জিনিস, আগে তোমাকে বলি ভোগব্যয়। আগের ক্লাসে তোমরা যদি আগের ক্লাস না করে থাকো, অবশ্যই বলবো তোমরা আগে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে আছে, তুমি আগের ক্লাসটাকে করে আসো, তাহলে কি বুঝতে সুবিধা হবে, তাই না? তো ভোগব্যয় কী জিনিস বলার আগে আমি বলবো ভোগ্য দ্রব্য কী জিনিস। আগের দিন আমরা মূলধনী দ্রব্য আর ভোগ্য দ্রব্য নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক না? তো ভোগ্য দ্রব্য কিনতে যে ব্যয় হয় তাকে আমি বলবো ভোগব্যয়। কি বললাম? ভোগ্য দ্রব্য কিনতে যে ব্যয় হয় তাকে আমরা বললাম ভোগব্যয়। মানে কি? ভোগ্য দ্রব্য কি জিনিস, যে সমস্ত দ্রব্য আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি, আমরা খাবার খাই, কাপড় পরি, এই সমস্ত যে সমস্ত দ্রব্য আছে যাকে আমরা ব্যবহার করি আর ব্যবহার করার জন্য কিনি, তাকে আমরা বললাম ভোগব্যয়।
ইজি। তো ভোগ ব্যয় কি জিনিস, আবার থেকে বলি ভোগ্য দ্রব্য ক্রয় করতে যে ব্যয় হয় তাকে আমরা বললাম ভোগ ব্যয়। সঞ্চয় কি জিনিস, এবার একটা মানুষ, লেট সাপোজ একটা মানুষ সে 100 টাকা আয় করলো। কত টাকা আয় করলো সে? 100 টাকা সে আয় করলো। এবার সেই 100 টাকার মধ্যে 80 টাকা সে ভোগ্যদ্রব্য কিনতে গিয়ে ব্যয় করে দিল। তো এটা হয়ে গেল তার ভোগ্য ব্যয়, ঠিক, এটা হয়ে গেল তার ভোগ ব্যয়। আর বাকি যে 20 টাকা সে পড়ে রইল এটাকে আমি বলবো সঞ্চয়, এটাকে আমি কি বলবো? সঞ্চয়। তাহলে ভোগ্যদ্রব্য থেকে মানে আয়ের থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা পড়ে থাকবে, যে উদ্বৃত্ত অংশ পড়ে থাকবে তাকেই আমরা সঞ্চয় বা সেভিংস বলবো। সিম্পল এক্সাম্পল, আমাদের ফ্যামিলির মধ্যে আমার বাবা মা কামাই করতেছে, তোমরা কামাই করতেছো, যদি তাহলে বাবা মা যে কামাইটা করতেছে, বাড়িতে যে টাকাটা আসছে সব টাকাটাই অবশ্য খেয়ে নিচ্ছি না আমরা, কিছু টাকা আমরা বাঁচাই, যে টাকা বাঁচাই সেটাই সেভিংস। বাংলা ভাষায় আমরা বললাম তাহলে সেভিংস মানে কি জিনিস, আমরা খাওয়া দাওয়া করার পর যে এক্সট্রা টাকাটা আমরা বাঁচালাম, সেভ করলাম ফর ফিউচার ইউজ, তাকে আমি বলবো সেভিংস বা সঞ্চয়। ইজি আছে। ভোগ্যদ্রব্য কিনতে যে ব্যয় হলো তাকে আমি বললাম ভোগ ব্যয়, আর তারপর যে টাকাটা বেঁচে গেল সেটা হয়ে গেল আমাদের সঞ্চয়। আচ্ছা, তার মানে কি বুঝতে পারলাম আমরা, যে আয়ের যে অংশটা ভোগ্যদ্রব্য ক্রয় করতে কি বলে ব্যবহার করা হলো না তাকে আমরা সঞ্চয় বলি, কি তাই না? এইবার আসছে এখানে, লেট সাপোজ আমি একটা ফ্রিজ কিনলাম, এবার আসে আমি বিনিয়োগ। বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট কি জিনিস স্যার? এটা কি সঞ্চয় বা ভোগ্যদ্রব্য মধ্যে কিছু পড়ছে না স্যার? দেখো ব্যাপারটা বুঝে এরকম করে, যে আমরা লেট সাপোজ একটা ফ্রিজ কিনলাম, লেট সাপোজ 20,000 টাকা দিয়ে ফ্রিজ কিনছি, একটা ফ্রিজ আমরা 20,000 টাকা দিয়ে ক্রয় করলাম। এবার লেট সাপোজ এই ফ্রিজটা 10 বছর চলবে। কত বছর চলবে? 10 বছর। ক টাকা দিয়ে ফ্রিজ কিনলাম আজকে আমি? 20,000 টাকা দিয়ে। তো এই ফ্রিজটা 10 বছর চলবে, তো আমি ধরে নিচ্ছি এই ফ্রিজটা আমার 10 বছর চলবে। তাহলে প্রতি বছর আমার ক টাকা করে লস হচ্ছে? আমি 20,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনলাম, ওই ফ্রিজটা আমার 10 বছর চলবে, তাহলে প্রতি বছর আমার ক টাকা করে লস হচ্ছে? 20,000 বাই 10 মানে 2,000 টাকা করে আমার প্রতি বছর লস হচ্ছে। ক টাকা লস হচ্ছে প্রতি বছর করে? 2,000 টাকা করে আমার প্রতি বছর লস হচ্ছে। তো এই বছর আমি এই যে 2,000 টাকা ব্যবহার করলাম, এই 2,000 টাকাকে বললাম ভোগ ব্যয়। এটা আমি কি বললাম? এটাকে আমি বললাম ভোগ ব্যয়, এটাকে আমি ব্যবহার করে ফেললাম, ভোগ করে ফেললাম। কিন্তু রিমেনিং যে 18,000 টাকাটা পড়ে আছে, রিমেনিং যেই ভোগ ব্যয় ব্যবহার করার পর, ভোগ ব্যয় থেকে নেওয়ার পর যে আমার 18,000 টাকা পড়ে আছে, এটাকে আমি এই বছর ব্যবহার করলাম না? করলাম না। তো এটা আমার সামনের বছর ব্যবহার হবে, হ্যাঁ কিনা? সামনের অনেকগুলো বছর ব্যবহার করতে পারবো। তো এর মধ্যে যেই ব্যয়টা করলাম এটাকেই বলা হচ্ছে বিনিয়োগ ব্যয়। এটাকে কি বলা হচ্ছে? বিনিয়োগ ব্যয়। মানে যেই ব্যয়টা আমি এখন করলাম কিন্তু ওর লাভটা আমি আগামী আরও কয়েক বছর পাবো, তাহলে সেই ব্যয়টাকে আমি বলা হচ্ছে বিনিয়োগ ব্যয়। ইজি। এটাও ব্যয়, কিন্তু এই ব্যয়টা আমার 20,000 টাকা, এটা আমার ভোগ ব্যয়, এটা আমি এই বছরই ব্যবহার করে ফেলবো, এই জন্য ভোগ ব্যয়। কিন্তু রিমেনিং যে 18,000 টাকা পড়ে আছে এটা হয়ে গেল আমাদের বিনিয়োগ ব্যয়। কি বুঝতে পারলাম? তাহলে ভোগ ব্যয়, সঞ্চয় আর বিনিয়োগ। ভোগ ব্যয় কি আবার থেকে একটু গোথ্রু করে দিই। ভোগ ব্যয় হচ্ছে কোনো দ্রব্য কিনতে গেলে যে ব্যয় হয় তাকে ভোগ ব্যয় বলবো। সঞ্চয় কি জিনিস? আমাদের আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার পর যেই সারপ্লাস টাকাটা বেঁচে থাকে তাকে আমি বললাম সঞ্চয়। আর এমন কিছু ভোগ ব্যয় ভোগ্যদ্রব্য কিনি আমরা যেটা আমাদের বহু বছর চলবে, যেমন ফ্রিজ 20,000 টাকা দেখলাম 10 বছর চলবে। তো এখানে ভোগ ব্যয় বাদ দেওয়ার পর যে রিমেনিং 18,000 পড়ে এলো, এটাই হয়ে গেল আমাদের বিনিয়োগ ব্যয়। কি তা আমরা বুঝতে পারলাম যে বর্তমান বছরে ভোগ করা হবে না। তাহলে এটা যদি লিখতে লাগাম কি লিখবো? বর্তমান বছরে ভোগ করা হবে না এমন দ্রব্য সামগ্রী কিনতে আমরা যে ব্যয় করি, বর্তমান বছরে কিনতে হবে না, বর্তমান বছরে ব্যবহার করতে হবে না এমন কিছু দ্রব্য সামগ্রী যখন আমরা কিনি বা ব্যয় করি, সেই ব্যয়কে আমরা বিনিয়োগ ব্যয় বলে থাকি। তো আশা করি আমরা এই তিনটার ওয়ার্ডের মানে বুঝতে পারলাম যে ভোগ ব্যয় কী, সঞ্চয় কী আর বিনিয়োগ কী। এবার বিনিয়োগকে আমি ফার্দার আরও ডিসকাস করব। তো চলো বুঝি এটা। এত দূরবস্থ কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তখন তোমাকে আমি ডাউটটা ক্লিয়ার করে দিতে পারবো, কেমন? তো এবার আমরা শুরু করব নেক্সট, যেটা হচ্ছে অবচয় বা ডেপ্রিসিয়েশন। এবার অবচয় বা ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝো? তোমরা অনেকেই অবচয় বা ডেপ্রিসিয়েশন শব্দটা আমরা ক্লাস 11-এ শুনেছি। তোমরা যারা কমার্স নিয়ে পড়েছো অ্যাকাউন্টসের মধ্যে ডেপ্রিসিয়েশন শব্দটা তোমরা গতবারে শুনেছো। আর অবচয় তো যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। দেখো ব্যাপারটা কী হচ্ছে, অবচয় কী জিনিস? আমরা যখন কোনো মূলধনী দ্রব্য ব্যবহার করি, আমরা যখন ব্যবসায় কোনো মূলধনী দ্রব্য কোনো মেশিন ব্যবহার করি, তো ব্যবহার করতে করতে ওই মেশিনের কিছু ভ্যালু কমে যায়। এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন ভাবো তুমি এখন যেই মোবাইলে বা যেই সিস্টেমে তুমি এই ভিডিও দেখতেছো বা দেখতেছো, না? তো যেই মোবাইল বা ল্যাপটপে যেখানে তুমি এই ভিডিও দেখতেছো, এই মোবাইলটা যখন তুমি কিনেছিলা, লেটস সাপোজ মোবাইলটা আমি কিনছিলাম 10,000 টাকা দিয়ে,
1 মাস 2 মাস 5 মাস ব্যবহার করার পর আমি মোবাইলটা মার্কেটে বিক্রি করতে গেলাম, আমি কি সেম দাম পাবো? না, সেম দাম পাবো না, অবশ্যই কিছু টাকা কম পাবো। তো যেই এই 1 মাস 2 মাস ব্যবহার করে যেই ক্ষয়ক্ষতিটা হলো, ওটাকেই আমরা অবচয় বা ডেপ্রিসিয়েশন বলে থাকি। তো ব্যবসার মধ্যেও আমরা মেশিন ব্যবহার করি, হ্যাঁ না, মেশিন ফার্নিচার ব্যবহার করি। তো এই মেশিন ফার্নিচার ব্যবহার করতে করতে এরও ক্ষয়ক্ষতি হয়। এবার যা ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিটাকে আমরা অবচয় বা ডেপ্রিসিয়েশন বলতে পারবো। ঠিক, এর মধ্যে অবচয় বা ডেপ্রিসিয়েশন বের করার অনেকগুলো পদ্ধতি আছে, তাই না? তো এর মধ্যে মেন দুটো পদ্ধতি, যেটা আমরা মেন যে পদ্ধতি আমরা ব্যবহার করি, সেটা একটা নাম তোমাদের এখানে বলেছি, সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। কি বলে এটাকে? সরল রৈখিক পদ্ধতি। তোমরা যারা ক্লাস 11-এ অ্যাকাউন্টস নিয়েছিলে, তোমরা অবশ্যই এই নামগুলো শুনে হবে। সরল রৈখিক পদ্ধতি, বা ইংলিশে একে বলবে স্ট্রেট লাইন মেথড, SLM মেথড, স্ট্রেট লাইন মেথড। আরও অনেকগুলো পদ্ধতি আছে, যেমন আরেকটা পদ্ধতি হচ্ছে WDV মেথড বা রিটেন ডাউন ভ্যালু মেথড বা রিডিউসিং মেথড। এরকম আরও অনেকগুলো নাম আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আরও অনেকগুলো আছে। তো আমরা মেনলি সবথেকে যেটা সরল, সবথেকে যেটা ইজি, সরলরৈখিক পদ্ধতি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ভাবো, আমি একটা মেশিন কিনলাম 50,000 টাকা দিয়ে। ঠিক, আমি 50,000 টাকা দিয়ে একটা মেশিন কিনলাম, আর এই মেশিন চলবে আমার 10 বছর। তো প্রতি বছর কত টাকা করে লস হচ্ছে এখানে আমার? প্রতি বছর আমার এখানে 5,000 টাকা করে মেশিনের ভিতরে লস হচ্ছে। ঠিক, তো এই 5 টাকা যেটা লস হচ্ছে, সেটাকেই আমরা বলবো ডেপ্রিসিয়েশন। সেটাকে আমি কি বলবো? ডেপ্রিসিয়েশন বা ডেট। কথা বুঝতে পারলাম? তো ডেপ্রিসিয়েশন কি জিনিস? যে মেশিনটা যত বছর চলবে, এই 5 টাকা করে আমার লস, এটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন। এমন করে এবার ডেপ্রিসিয়েশন কেন বের করতে হয়? দেখো, আমরা বছরের পর উৎপাদন করব, উৎপাদন থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, তাহলে আমাদের নিট উৎপাদন পেয়ে যাব। তার জন্য আমাকে ডেপ্রিসিয়েশন বের করতে দরকার। কি? তো আমরা বুঝতে পারলাম অবচয় বা ডেপ্রিসিয়েশন কি জিনিস, যে ব্যবহার করতে করতে যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিটা ডেপ্রিসিয়েশন, কি তাই না? তো এটা হলো আমাদের অবচয় বা ডেপ্রিসিয়েশন। এরপর আমরা বুঝবো বিনিয়োগ কাকে বলে। কেমন? দেখো, যখন আমি বিনিয়োগ বলতেছি, ভালো দেখো, দেখো যখন আমি বিনিয়োগ নিয়ে কথা বললাম, তো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, তোমাকে একটু আগে আমি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি। সেই বিনিয়োগটা অবশ্য সেটা হচ্ছে, আমি যদি একটা নর্মালি বুঝাই, আর এখানে বিনিয়োগ হচ্ছে মূলধনের একটা উপকরণ। অর্থাৎ এর মানে কি? এর মানে মোট উৎপাদনের যে অংশটা, পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকে আমরা বিনিয়োগ বলতে পারি। স্যার বুঝলাম না, কি বললেন? মাথা উপরে চলে গেছে। দেখো, আবার থেকে রাখাই, এটা ভাবো আমার ধান উৎপাদন করছি, আবার থেকে ধান উৎপাদন করলাম কত? 100 কেজি, যার মধ্যে 80 কেজি আমি মার্কেটে বিক্রি করে দিচ্ছি, খাই ফেলছি, হোয়াট এভার। বাকি 20 কেজি আমি আমার কাছে রেখে দিলাম। কেন রেখে দিলাম? যাতে করে পরবর্তী যখন আমি আবার ধান উৎপাদন করবো, তখন এইটাকে আমি ব্যবহার করতে পারবো। তো এটাই হয়ে গেল আমাদের বিনিয়োগ। তো আবার থেকে বলি, এবার কাকে বলে? মোট উৎপাদনের যে অংশটি পুনরায়, মানে আবার থেকে উৎপাদন করতে ব্যবহৃত হয়, তাকে আমরা বলবো বিনিয়োগ। মোট উৎপাদনের যে অংশটি পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়, তাকে আমরা বলবো বিনিয়োগ। বিনিয়োগ বলতে আরেকটা জিনিস, যে এবার লেটস সাপোজ আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। 2023 সালে তোমার ব্যবসায় ক্যাপিটাল ছিল, মূলধন ছিল লেটস সাপোজ 10 লাখ টাকা। 2024 সালে সেই ক্যাপিটালটা বেড়ে হয়ে গেল 15 লাখ টাকা। এই 5 লাখ টাকা বাড়লো কিভাবে? প্রফিট। তো এই প্রফিটের অংশটা তুমি ব্যবহার নিজে না করে, সেই টাকাটা তুমি ব্যবসায় আবার লাগাই দিছো, আর তোমার ক্যাপিটাল বেড়ে 15 লাখ টাকা হয়ে গেছে। তো এই 5 লাখ টাকাকেও আমি ইনভেস্টমেন্ট বলতে পারবো, অর্থাৎ বিনিয়োগ বলতে আমি পারবো। কি বুঝতে পারলাম? তো এভাবে করে আমরা বুঝলাম যে বিনিয়োগ কী জিনিস, রাইট? উৎপাদনের যে অংশটা, আবার থেকে বলি, উৎপাদনের যে অংশটা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকে আমরা বিনিয়োগ বলতে পারলাম। কেমন? এবার আমরা আসবো নেক্সট, সেটা হচ্ছে বিনিয়োগের প্রকারভেদ। বিনিয়োগকে দুভাগে ভাগ করি। কভাগে? দুভাগে। আমরা বিনিয়োগকে মেনলি দুভাগে ভাগ করতে পারি। ঠিক, একটাকে আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ। কি বললাম? স্বয়ংভূত বিনিয়োগ। আরেকটাকে আমরা বললাম উদ্ভূত বিনিয়োগ। উদ্ভূত বিনিয়োগ। নাও, স্বয়ংভূত মানে অটোনমাস, আর উদ্ভূত বিনিয়োগ মানে হচ্ছে ইনডিউস। এইবার তোমরা খাতা পেন অবশ্যই বের করে নাও এটাকে বোঝার জন্য। দেখো, স্বয়ংভূত বিনিয়োগ কী আর উদ্ভূত বিনিয়োগ কী, সেটা বলার আগে আমি তোমাকে বলি স্বয়ংভূত বিনিয়োগ মানে যখন
আগে বললো আমাকে তুমি বিনিয়োগ কিভাবে হয়, বা আমরা যখন ইনভেস্ট করি, লেট সাপোজ একটা লোক 100 টাকা কামাই করে, ওর মধ্যে সে 80 টাকা খরচ করে দেয়, রইল কত টাকা? 20 টাকা। এই 20 টাকা সে সেভিং করবে, আর সেভিং করার পর সেটাকে বিনিয়োগ করবে, মানে এমন কোনো দ্রব্য কিনবে যেটা পরবর্তীতে তার ব্যবহার করতে পারে, যেমন জমি, অন্য কোনো সম্পত্তি হতে পারে, তাই না? এটা হলো আমাদের 20 টাকা সেই সেভিংস থেকে। এইবার যখন আমরা এই সঞ্চয় করি বা আমাদের আয়, আমাদের লেট সাপোজ আয়, তোমাকে আমি একটা টেবিল দিচ্ছি, টেবিল দিয়ে ভালো করে বুঝতে পারবো যে আমরা এটা কীভাবে হয়। দেখো ভালো মতো করে বুঝবে কী হচ্ছে জিনিসটা। আমি এখানে একটা টেবিল আঁকালাম, ঠিক? এটা হচ্ছে আমার আয় আর এটা হচ্ছে আমার বিনিয়োগ। যখন আমার আয় বাড়ে, যখন আমার লেটস সাপোজ আগে আমার আয় ছিল 100 টাকা, আমি তখন বিনিয়োগ করতাম 20 টাকা। আমার তারপর আয় বেড়ে হয়ে গেল 150 টাকা, আমি স্টিল বিনিয়োগ করি 20 টাকা, ঠিক? আমার আয় বেড়ে হয়ে গেল 200 টাকা, আমি স্টিল বিনিয়োগ করতেছি 20 টাকা। এবার কোনো কারণে আমার আয় কমে গেল, 150 টাকা আবার হয়ে গেল, তাও আমি 20 টাকাই করবো। 100 টাকা হয়ে গেল, তাও আমি 20 টাকাই করবো। আবার 80 টাকা হয়ে গেল, তাও আমি 20 টাকাই করবো। এরকমভাবে আমার আয় বাড়লো প্রথমে, তারপর আবার কমতে লাগলো, কিন্তু বিনিয়োগের পরিমাণ দেখো একদম সেম সেম আছে। তুমি বলবে স্যার আমাদের আয় কমবে কেন? আমরা কয়েক বছর আগেই করোনা বা কোভিড দেখেছিলাম, যখন অনেকের হাতে চাকরি চলে গেছিলো। যখন চাকরি কারো চলে যায় বা কোনো কারণে মানুষের আয় কমতে পারে, তো আয় বাড়তে বা কমতে পারে, এটা আমরা জানি। কিন্তু যখন আমাদের আয় কমলো, বাড়লো, অর্থাৎ আয় স্তর পরিবর্তন হলো, কিন্তু বিনিয়োগের পরিমাণে কোনো রকম পরিবর্তন হলো না, তখন তাকে আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ বা অটোনমাস বিনিয়োগ বা অটোনমাস ইনভেস্টমেন্ট। এটা কীভাবে পসিবল? স্যার আয় বাড়বে, বিনিয়োগ বাড়ছে না। এটা গ্রাফের মাধ্যমে, এটা গ্রাফ না, একটা উদাহরণের মাধ্যমে আগে বুঝি, তারপর এটাকে আমরা গ্রাফিক্যাল মেথডেও শিখব। উদাহরণটা বুঝো, একটা সরকারেরও আয় হয়। সরকারের কীভাবে আয় হয়? সরকার আমাদের জিএসটির টাকা, ট্যাক্সের টাকা, নানান ধরনের আরও ফাইন, লাইসেন্স, এই সমস্ত নানান ধরনের সরকারের আয় হয়, ঠিক? সরকারের এবার কোনো বছর আয় বেশি হচ্ছে, সরকারের এবার কোনো বছর আয় কম হচ্ছে, কিন্তু সরকারকে বিনিয়োগ করতে, ইনভেস্ট করতে হচ্ছে। স্যার সরকার ইনভেস্ট কোথায় করে? সরকার রাস্তা বানায়, বড় বড় ব্রিজ বানায়, স্কুল, হসপিটাল, কলেজেস, এই সমস্ত জিনিস বানায়। এই বছর যদি সরকার বলে যে না আমার আয় খুব একটা বেশি হয়নি, তা আমি বিনিয়োগ কম করব, তাহলে দেশ কি উন্নতি হবে? না স্যার, দেশের উন্নতি হবে না। সেমভাবে যখন আয় বাড়ছে তখনই খুব বেশি করে মানে এক্সট্রা যেটা দরকার নেই সেটাও করবে না স্যার, সেটাও করবে না। তো সরকারের ক্ষেত্রে বেশিরভাগ এটা দেখা যায়, ওদের আয় স্তর বাড়ুক বা কমুক, ওরা একটা পরিমাণ বিনিয়োগ ওরা সবসময় করবে। এটাকে আমরা যদি গ্রাফের মোডে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে দেখো এটা একটা আমাদের ছক, এটা হচ্ছে বিনিয়োগ, এটা হচ্ছে আমাদের বিনিয়োগ, ভালো মতো করে বুঝবে। এটা আমাদের বিনিয়োগ আর এটা হচ্ছে আমাদের আয়। এটা কি? এটা আমাদের আয়। এটা আমি শূন্য তুললাম, এটাকে আমি লেট সাপোজ কি বলে 100, 200, 300, 400, 500, 600 করলাম। এটা 100, 200, তারপর 300, 400, 500 করলাম। এটা যেমন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, তাই না? 10, 20, 30, 40, 50 এমন করে এটা যাচ্ছে। এইবার আমি একটু এখানে বুঝি, আমার যখন 100 টাকা আয় ছিল তখন আমার ছিল বিনিয়োগ 20। 100 টাকা আয় থাকাকালীন আমার বিনিয়োগ ছিল 20। যখন আমার আয় বেড়ে 150 হয়ে গেল, মানে এই পয়েন্টে চলে আসলাম, তখন আমার আয় 20 টাকাই। যখন আমার 200 হয়ে গেল, তখনও 20 টাকাই। যখন আমার আবার 150 হয়ে গেল, আবার সেমভাবে, মানে আমার আয় বাড়তেছে, কিন্তু বিনিয়োগের পরিমাণ দেখো সবসময় এমন থাকে, বিনিয়োগের পরিমাণ সবসময় আয়ের সমান্তরালে যাচ্ছে। আমার আয় বাড়ছে কিন্তু বিনিয়োগ আমার কিন্তু বাড়ছে না সেই হারে। তাহলে এইটাকে আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ বা অটোনমাস ইনভেস্টমেন্ট, যেখানে আয়ের পরিমাণ বাড়লে বা কমলে, অর্থাৎ আয়ের পরিমাণ পরিবর্তন হলে বিনিয়োগের পরিমাণে কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ। তো এটা কোন বিনিয়োগ? স্বয়ংভূত বিনিয়োগ। তোমরা যদি জয়দেব সরকারের বই ফলো করবে তো ওখানে তোমরা দেখবে এই ধরনের চার্ট লেখা আছে। তো এখানে টেবিলটা বানানো নয়, আমি তোমাদের টেবিল সুবিধার জন্য বানিয়ে দিয়েছি যে যদি আমার আয় 100 হইলো 20, 150 হইলো 20, 200 হইলো 20, যদি আমার 250 হয়ে যায় তাহলেও 20, যদি 300 হয়ে যায় তাহলেও 20, এরকম করে যদি আমার যতই বাড়বে, আমার 250, 300, 350 আয় আমার যেভাবে করে বাড়ুক, তাহলে আমাদের বিনিয়োগের পরিমাণটা কিন্তু সেম থাকবে। তো এইটা হয়ে গেল আমাদের স্বয়ংভূত বিনিয়োগের সূত্র। আশা করি বুঝতে পারলাম স্বয়ংভূত বিনিয়োগ, যেখানে আমাদের আয়ের পরিমাণ পরিবর্তিত হইলেও বিনিয়োগের পরিমাণ পরিবর্তিত হয় না। তো এটাকে আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ বা অটোনমাস ইনভেস্টমেন্ট।
আশা করি বুঝতে পারলাম। তো অটোনমাস ইনভেস্টমেন্টটা দেখতে কীরূপ হলো? অটোনমাস ইনভেস্টমেন্টটা দেখতে হলো এইরূপ কিছুটা, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, এটা ইনভেস্টমেন্ট, এটা ওয়াই আর এটা আই, ঠিক এই এখান থেকে এরকম আমাদের কিছুটা চিত্র এসে দাঁড়াবে। এটাও আমাদের আই, এটা শূন্য, ওয়াই ফর ইনকাম জন্য এখানে ওয়াই আমরা নোট করি, ঠিক আছে। এটা হয়ে গেল আমার স্বয়ংভূত বিনিয়োগের চিত্র। এবার আমরা আসবো উদ্ভূত বিনিয়োগ বা ইনডিউস। এবার এর মধ্যে কী হয় দেখো, এটা প্র্যাকটিক্যাল। আমাদের বাড়িতে যখনই বাবার আয় বাড়ে, বাবা কী করে, তখন ইনভেস্টমেন্ট বাড়ায় দেয়। তুমি বলবো স্যার খরচাও তো বাড়ায় দেয়। এবার দেখো ভালো মতো বুঝবে এই কেসটা এখন কী হচ্ছে দেখো। এবার লেট সাপোজ আমি বিনিয়োগ করার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি খরচটাও লিখি, তাহলে বুঝতে পারো ভালো মতো করে। এইবার দেখো আমাকে এখানে লিখছি, আমি আরেকটা কলম বানালাম, সেটাকে আমি নাম দিলাম, সেটা হচ্ছে খরচের। খরচ কেন খরচ? ভোগদ্রব্য বা ভোগ্যদ্রব্য ক্রয় করার জন্য যে খরচ হয়, ভোগ্যদ্রব্য ক্রয় করার জন্য যে খরচ হয় সেটা হচ্ছে এখানে। আর তারপর যে টাকাটা বাঁচবে সেটা বিনিয়োগ করব, সঞ্চয় করার পর বিনিয়োগ করব। কি এবার যখন কেউ 100 টাকা আয় করে, লেট সাপোজ ওর 80 টাকা খরচ হয়, তাহলে সে 20 টাকা বিনিয়োগ, ঠিক। এবার ওর আয় বেড়ে 200 টাকা হয়ে গেল, ও খরচা করলো কত? 150 টাকা খরচা করলো, স্টিল ও 50 টাকা এখন বিনিয়োগ করতে পারছে। এবার সে আয় এখন 300 টাকা হয়ে গেল, খরচা ওর বেড়ে গেল, 200 হয়ে গেল, তাও বিনিয়োগ করলো 100 টাকা। আবার কথা বুঝতে পারছি? খরচ, তারপরে রিমেনিং। খরচ বাড়ছে, নো ডাউট খরচ বাড়বে, আমাদের আয় বাড়লে শুধু খরচ বাড়বে, খরচ বাড়ছে, কিন্তু বিনিয়োগের পরিমাণটাও বাড়ছে, তাই না? এরপর যদি আমার আয় হয়ে গেল লেট সাপোজ 400, তো আমার বিনিয়োগ এখন কত হবে? লেট সাপোজ এটা আমি 250 করলাম, তো আমার এটা হয়ে গেল 150। এরকম করে দেখো তোমার আয় যেভাবে করে বাড়ছে, তোমার বিনিয়োগের পরিমাণটাও কিন্তু সেরূপ করে বাড়ছে। স্যার এটাকে গ্রাফ আকারে বোঝালে কেমন লাগবে? গ্রাফটা বুঝো দেখো। এইবার লেট সাপোজ আমি এখানে চিত্রটা আঁকালাম, আশা করি বুঝতে দেখতে পাচ্ছি আমরা। বা একটা কাজ করি, আমরা এই চিত্রটা একটু সাইডে আঁকাই, তাহলে ভালো মতো করে বুঝতে পারবো, তাই না? দেখো এবার আচ্ছা এটার মধ্যে না দেখিনি, পরে আমি আবার আঁকিয়ে দিচ্ছি, দেখো ভালো মতো করে বুঝবে। দেখো এবার এই যে এটা নিলাম আমি এখানে, এটা আমার ইনভেস্টমেন্ট, এটা আমার ইনকাম, এটা আমার শূন্য, ঠিক। 100, 200, 300, 400, 500, 600, 100, 200, 300, 400, 500, 600, 10, 20, 30, 40, 50, 60, 70, 10, 20, 30, 40, 50, 60, 70। আমার যখন 100 টাকা আয় তখন বিনিয়োগ কত? 20। আমার যখন 100 টাকা আয় তখন বিনিয়োগ কত? 20। আর যখন আমার 0 টাকা, আচ্ছা হ্যাঁ, এইবার তাহলে আমার 100 টাকা আয় তখন এটা বিনিয়োগ হয়ে গেল। এটা আমি আগে এটা বানিয়ে দিই, তাহলে সুবিধা হবে, ঠিক। এইবার আমার আয় কত? 100 টাকা আয়, বিনিয়োগ 20, মানে এই জায়গাটায় আসছি। আমার যদি আয় বেড়ে 200 টাকা হয়ে গেল, বিনিয়োগ আমার 50, আয় 200, তো বিনিয়োগ আমার এখন কত হয়ে গেল? এখানে বিনিয়োগ আমার 50। কি সেরকমভাবে আমার যখন আয় হয়ে গেল 300, আমার আয় হয়ে গেল 300, বিনিয়োগ আরও উপরে চলে যাচ্ছে, 70 অবধি করছিলাম। এবার যদি আমি এটাকে আরও একটু লম্বা করে দিই, তাহলে আরও ভালো মতো করে বুঝতে পারবো। 80, 90, 100, এই যে 100, তো আমার এই জায়গাটা আমি চলে আসছি। তো ভালো তো বুঝতে পারবো যে এই আঁকাটা মোটামুটি এরকম যাচ্ছে, এই আঁকাটা মোটামুটি এরকম যাচ্ছে 300। হ্যাঁ, কি বুঝতে পারলাম কি পারলাম না? এইটা হলো স্বয়ংভূত আর এটা হলো উদ্ভূত। কি আমি যদি আলাদা করে আঁকাই, তাহলে আঁকাটা কিছুটা দেখো এরকম দাঁড়াবে, এই যে এরকম হলো এটা, এই যে এইরূপ কিছু আঁকাটা যাবে। আমার আয় বাড়ার সঙ্গে আমার জায়গায় আয় বাড়তেছে, আমার বিনিয়োগের পরিমাণটাও কিন্তু ঊর্ধ্বমুখী বাড়তেছে। তাহলে এটাকে আমি বলবো উদ্ভূত বিনিয়োগ বা ইনডিউস ইনভেস্টমেন্ট, যেখানে আমার আয়ের পরিবর্তনের সাথে সাথে বিনিয়োগের পরিমাণটাও কিন্তু চেঞ্জ হচ্ছে বা বিনিয়োগটাও পরিবর্তন হচ্ছে। একে আমরা বলবো উদ্ভূত বিনিয়োগ বা ইনডিউস ইনভেস্টমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম বিনিয়োগ মেনলি দু প্রকারের হয়, একটা স্বয়ংভূত বা অটোনোমাস, যেখানে তোমার আয়ের যেরকমই থাক না কেন প্রতিবার বিনিয়োগ সেম হবে, কিন্তু উদ্ভূতের মধ্যে কী হচ্ছে? আয়ের পরিবর্তন হওয়ার সাথে সাথে বিনিয়োগেরও পরিবর্তন হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম বিনিয়োগ মেনলি দু প্রকারের, একটা উদ্ভূত মানে স্বয়ংভূত, আর একটা উদ্ভূত। কি তো এটাকে যদি আমি একটা ছোট্ট একটা চার্ট, লাস্ট চার্ট আমি দেখিয়ে দিই তোমাদেরকে, যাতে করে তোমরা এটাকে স্ক্রিনশট নিতে সুবিধা হবে, বুঝতে পারবে তাহলে। তো ভালো মতো করে দেখে নাও, তোমরা অবশ্যই টেবিলটা বানিয়ে নেবে তোমাদের সুবিধার জন্য। এই যে এটা হয়ে গেল আমাদের, এটা আমার ইনকাম, এটা আমার শূন্য, এটা আমার আয়, এটা আমার আয়, এটা আমার আয় স্বয়ংভূত, আর এটা হয়ে গেল আমাদের উদ্ভূত, তাই না? এটা আমার আয়, এটা আমার আয়, এটা আমার আয়, এটা আমার ওয়াই, এটা স্বয়ংভূত।
তো এটা হয়ে গেল আমাদের স্বয়ম্ভূত, এটা আমার হলো উদ্ভূত বিনিয়োগ। তো আশা করি আমরা বিনিয়োগের যে দুটো প্রকার বললাম সেটা বুঝতে পারছি, ঠিক আছে। এবার দেখো আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সফার ইনকাম বা হস্তান্তর আয়। এবার হস্তান্তর আয় বলতে কি বুঝি? যখন কোনো ব্যক্তি, যখন কোনো ব্যক্তি কোনো উৎপাদনের কাজে অংশগ্রহণ না করে তার আয় হয়, উৎপাদন বা সেবা কার্যের কাজে অংশগ্রহণ না করে আয় করে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো কিছু আউটপুট দিচ্ছে না, কোনো কাজ করছে না, কোনো রকম সেবামূলক কাজ হতে পারে, কোনো রকম উৎপাদনমূলক কাজ, কোনো ফ্যাক্টরি, কোনো দোকান, কোনো জায়গায় কাজ করে না, তারপর সে যখন আয় করে তখন সেই আয়কে আমরা বলবো হস্তান্তর আয়। অর্থাৎ কোনো কাজ না করে শুধু আয় হয়ে যাচ্ছে তাকে আমরা বলবো হস্তান্তর আয়। তুমি বলবো স্যার এটা কোন কাজ যেটা কাজ না করে আয় হয়ে যাচ্ছে, আমাকেও বলো। স্যার বলতেছি, তোমার মনে পড়ে যখন তুমি ছোটো ছিলা, বাড়িতে তুমি দাদু বাড়ি, দিদা বাড়ি, মা বাড়ি ঘুরতে যেতা, তখন তুমি বাড়ি আসার সময় প্রণাম করতে সবাই কি তোমাকে টাকা দিত? হ্যাঁ স্যার, মনে পড়ছে কি পড়ছে না? এইবার তখন তুমি কিছু করছো, কোনো রকম তুমি কাজ করেছো? তুমি বলবে হ্যাঁ স্যার প্রণাম করছিলাম না। না স্যার, ওরকম কাজ না। কাজ হচ্ছে যেমন কি যাতে কোনো আউটপুট বেরোয়, কোনো উৎপাদন বা কোনো সেবামূলক কাজ করিনি স্যার আমরা, তো তখন তোমার যে আয় হলো ওটা হচ্ছে হস্তান্তর আয়। স্যার এটা তো অর্থনীতি কীভাবে কাজে দিবে? দেখো এরকম অনেক কিছু হয়, যেমন ডোনেশন, যেমন ভিক্ষা করা বা ডোনেশন বা চ্যারিটি, এখান থেকে যে মানুষের যেই আয় হয় সেই আয়টা আমরা হস্তান্তর আয়ের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ হস্তান্তর আয় কী জিনিস আবার থেকে বলি তাহলে, যখন কোনো ব্যক্তি কোনো উৎপাদন বা সেবামূলক কাজে অংশগ্রহণ না করে আয় করছে তাকে আমরা হস্তান্তর আয় বলতে পারলাম। স্যার বুঝতে পারছি কি পাচ্ছি না? এবার হস্তান্তর আয় যখন আমরা এরপরে জাতীয় আয় বের করা শিখবো বা জাতীয় আয় কী জিনিস বুঝবো, একটা জিনিস মনে রাখতে হবে, হস্তান্তর আয় কিন্তু কখনো জাতীয় আয়ের মধ্যে মানে কি ইনক্লুড হয় না। হস্তান্তর আয়কে আমরা জাতীয় আয়ের মধ্যে ইনক্লুড করি না, কারণ এর জন্য ওভারঅল কিছু উৎপাদন বা কোনো কিছু কাজ হয়নি না, তো এই জন্য এটাকে আমরা জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি না। তো হস্তান্তরে আমরা বুঝতে পারলাম যে হস্তান্তর আয় এমন হয় যার জন্য কাউ কোনো কাজ করতে হচ্ছে না। ভিক্ষা করা বললাম, চ্যারিটি, ডোনেশন, রাইট, এগুলো হলো হস্তান্তর আয় কিছু কিছু উদাহরণ। এইবার আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে বদ্ধ ইকোনমি আর মুক্ত ইকোনমি। বদ্ধ অর্থনীতি, উন্মুক্ত অর্থনীতি, এটা কি জিনিস দেখো। এবার আমি লাস্ট লিখব সেটা হচ্ছে ওপেন ইকোনমি অ্যান্ড ক্লোজড ইকোনমি। ওপেন ইকোনমি অ্যান্ড বা উন্মুক্ত অর্থনীতি বা বদ্ধ অর্থনীতি। এটা কি জিনিস স্যার? এটা আমাদের আজকের চ্যাপ্টারের লাস্ট টপিক। উন্মুক্ত অর্থনীতি বা বদ্ধ অর্থনীতি, সরি বা না এবং এটা কি জিনিস ভালো মতো করে বুঝবা। দেখো উন্মুক্ত অর্থনীতি যখন আমাদের দেশের বা কোনো দেশের অর্থনীতির সঙ্গে অন্য দেশের আন্তর্জাতিক সম্পর্ক আছে। আবার বলি, আমাদের দেশের অর্থনীতির সঙ্গে অন্যান্য দেশের যখন কোনো আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলে, আমাদের দেশের সঙ্গে অন্য দেশের যখন কোনো আন্তর্জাতিক, আমাদের বা যে কোনো দেশের সঙ্গে অন্য দেশের যে আন্তর্জাতিক রিলেশন যদি গড়ে ওঠে, আন্তর্জাতিক রিলেশন মানে কি স্যার? মানে ওরা যদি চায় এখানে এসে ব্যবসা করতে পারে, আমরা যদি চাই ওখানে যাই ব্যবসা করতে পারি, ওদের লোক এখানে এসে কাজ করতে পারে, আমরা যদি চাই ওখানে গিয়ে কাজ করতে পারি, আমরা এখান থেকে মাল ওখানে এক্সপোর্ট করতে পারি, ওখান থেকে এখানে মাল ইম্পোর্ট করতে পারি। এরকম ইন্টারন্যাশনাল রিলেশন, এক দেশের সঙ্গে আরেক দেশে যদি কোনো সম্পর্ক গড়ে ওঠে তখন সেই অর্থনীতিকে আমরা উন্মুক্ত অর্থনীতি বলবো। তো তোমাদের হাতে প্রশ্ন আছে, আমাদের দেশ উন্মুক্ত অর্থনীতি হ্যাঁ কি না? তোমার অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই আমি জানতে আগ্রহী আছি। তো ওপেন ইকোনমি বুঝতে পারলাম যখন এক দেশের সঙ্গে আরেক দেশের লেনদেন হচ্ছে, রাইট, জিনিস কেনা বেচা হচ্ছে, ওখানকার লোক এখানে আসে, ওখানকার লোক ওখানে যায়, তো এটা হলো আমাদের ওপেন ইকোনমি। ঠিক, এছাড়া আরেকটা কোনটা আছে? ক্লোজড বা বদ্ধ ইকোনমি। ক্লোজ বা বদ্ধ অর্থনীতি বলতে কী বলছে? যেখানে এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো আন্তর্জাতিক সম্পর্ক নাই, ইন্টারন্যাশনাল রিলেশন নাই, তখন সেই ধরনের ইকোনমিকে, তখন সেই ধরনের অর্থনীতিকে আমরা বদ্ধ অর্থনীতি বলে থাকি। এমন কোনো দেশ আছে নাকি? থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে অবশ্য, বাট হার্ডলি আমাদের এখন পৃথিবীতে খুবই দুটো নগণ্য দেশ আছে। এটা আমি তোমাকে বলে দেবো অবশ্যই আগের দিন ক্লাসে। আগে তোমরা আমাকে জানাও যে এরকম কোনো দেশের নাম তোমরা জানো নাকি, জানালে কমেন্ট সেকশনে আমাকে জানাবে অবশ্যই, তাই না? যারা অন্য দেশের সঙ্গে লেনদেন করে না,
আমাদের দেশের লোক যদি চায় ওই দেশে যেতে পারবে না, ওই দেশের লোক যদি চায় আমাদের দেশে আসতে পারবে না। এমন অর্থনীতিকে আমরা ওই দেশে কোনো মাল পাঠাই না, ওই দেশ থেকে আমাদের দেশে কোনো মাল আসে না, এরকম অর্থনীতিকে, এরকম ইকোনমিকে আমরা ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি বলে থাকি। তো ওপেন ইকোনমি যেখানে দু দেশের মধ্যে বা অনেকগুলো দেশের মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশন আছে, ক্লোজড ইকোনমি যেখানে দু দেশের মধ্যে বা আলাদা দুটো দেশের মধ্যে কোনো রকম রিলেশন হয় না। ইজি। তো এটা হলো আমাদের ক্লাস 12-এর ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারের দি এন্ড। আশা করি তোমরা দুটো ক্লাসই ভালো মতো দেখেছো। কোনো বুঝতে ডাউট থাকলে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, বা নেক্সট ভিডিওতে আমি আবার আসবো, তাই না? আর অন্য কিছু ডাউট থাকলে বা ভিডিও ভালো না লাগে থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে, চেষ্টা করবো সেটাকে আরও ইমপ্রুভ করা, ভালো করার। ঠিক আছে? তোমরা এই ক্লাসের যে পিডিএফটা আছে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সের যে মেলটা আছে ওই মেলে ক্লিক করবে, ওখানে তুমি মেল আমাকে পাঠাবে, তোমাকে আমি এই ক্লাসের নোটসগুলো দিয়ে দিব। আর কোনো সাজেশন, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন বক্সে জানাবে। ঠিক আছে? তখন থ্যাংক ইউ, ভালো থাকবে আর রিভিশন করতে থাকবে। আমরা এর উপরে যাবতীয় যেই এমসিকিউ হয়, ক্লাসেসগুলো হয়, আমরা আমাদের চ্যানেলে পোস্ট করব। তো অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যদি ওরাও কোনো লাভবান হতে পারে, তাই না? থ্যাংক ইউ সো মাচ।